শরতের পুজো, পুজোর কলকাতা, কলকাতার বেতার, বেতারের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ইনি এমন এক বাঙালি যাঁর অভাবনীয় জনপ্রিয়তার কারণে বেতারের অনুষ্ঠানকেই মহালয়া বলে ভুল করেন অনেকেই। আসলে মহালয়া একটি তিথি, অনুষ্ঠানটির নাম মহিষাসুর মর্দিনী। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটাই, তাকে ঘিরে তৈরি হয়েছে নানা মিথ। অনেকেই বলেন চণ্ডীপাঠের আগে স্নান করে পট্টবস্ত্র পরে পুরোহিতের সাজে বসতেন বীরেন্দ্রকৃষ্ণ। তবে তার কন্যা সুজাতা দেবীর কথায় বাবাকে কখনো ঠাকুরকে একটা ধূপও দিতে দেখিনি। অনুষ্ঠানের দিন বিয়ের জোরটা সঙ্গে করে নিয়ে যেতেন। বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠের গাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে মহালয়ার আধো ঘুমে আধো জেগে থাকা পাড়া। বাঙালির ক্লিন্ন মনে সঞ্চারিত হয় ভাবরস। তখন কারো মনের ক্যানভাসে ভেসে ওঠে মায়ের মৃন্ময়ী রূপ, কারো চোখে ভাসে তার ইষ্ট দেবতা, কেউ বা হয়তো দেখতে পান তার হারানো প্রিয়জনকে। আমরা চার বোন ছাদে বসে তখন মহিষাসুর মর্দিনী শুনতাম। হিম পড়ত, তাই গায়ে একটা হালকা চাদর জড়িয়ে নিতাম। মন দিয়ে শুনলে দেখবেন শুনতে শুনতে চোখে জল চলে আসে। রামধন মিত্র লেনের বাড়িতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঘরে বসেই কথাগুলো বলছিলেন তাঁর জ্যেষ্ঠা কন্যা সুজাতা। মহালয়ার কথা বলতেই তাঁর চোখের কোণেও চিকচিক করছিল মুক্তোর মতো কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। মা অর্থাৎ রমারানী দেবী একবার বাবাকে জিজ্ঞেস করেছিলেন, স্তোত্র পাঠের সময় কোথাও কোথাও তোমার গলা ধরে আসে কেন? বাবা বলেছিলেন, মা চণ্ডীকে তখন সামনে দেখতে পাই আমি। স্মৃতিসুধার আলো ভাগ করে নিলেন সুজাতা দেবী। কয়েক প্রজন্ম ধরে বাঙালির মাতৃ আবাহনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। প্রাক স্বাধীনতা যুগ থেকে সে যাত্রাপথের শুরু। বেতার জগৎ বিক্রি থেকে বেতারের জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছানোর দীর্ঘ পথেই কেটেছে তাঁর জীবনের আলো ছায়া। ঘর নয়, কাজই ছিল তাঁর সর্বক্ষণের প্রিয় সঙ্গী। তবু অবসরের পরে তেমন আর্থিক সুবিধে পাননি। আক্ষেপ করেছেন, দুঃখ পেয়েছেন, তবু বেতারের সঙ্গ ছাড়েন। 1905 সালের আগস্ট মাসে বীরেন্দ্র কৃষ্ণের জন্ম। বাবা কালীকৃষ্ণ ভদ্র এবং মা সরলা সুন্দরী দেবী। রামধন মিত্র লেনের বাড়িতে আসেন খুবই ছোট বয়সে। বাড়িটি কিনেছিলেন তাঁর ঠাকুমা, তাঁর উপার্জিত অর্থে। পাঞ্জাবের নাভা স্টেটের মহারানীর প্রাইভেট টিউটর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। সেই সময়ের নিরিখে তিনি ছিলেন উচ্চশিক্ষিতা, ইংরেজি সংস্কৃত জানতেন। ঠাকুমার কাছেই সংস্কৃতের প্রথম পাঠ বীরেন্দ্রর। বাড়ির কাছেই তেলিপাড়া লেনে কয়েকজন ছাত্রকে নিয়ে একটি প্রাইভেট স্কুল শুরু করেছিলেন রাজেন্দ্রনাথ দে। তিনি সাত্ত্বিক মানুষ, মাছ মাংস খেতেন না। ছোট্ট বীরেনকে খুব স্নেহ করতেন। ওর বাড়িতেই 10 বছর বয়সে প্রথম চণ্ডীপাঠ করেন বীরেন্দ্রকৃষ্ণ। এরপরে টাউন স্কুলে ভর্তি হন। তবে রাজেনবাবুর সঙ্গে যোগাযোগে ছেদ পড়েন। অঙ্কে মন ছিল না বীরেন্দ্রর। ম্যাট্রিক পাশ করেই জ্যামিতি, বীজগণিত, পাটিগণিতের যত বই ছিল সব গঙ্গায় জলাঞ্জলি দিয়েছিলেন। এতদিনের বোঝা লঘু করতে পেরে সে কি আনন্দ! তবে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি প্রখর, ভালো আবৃত্তি করতে পারতেন। একবার রাজেনবাবু এক আবৃত্তি প্রতিযোগিতায় বীরেনের নাম লিখিয়ে দেন। বীরাঙ্গনা কাব্য ছিল আবৃত্তির বিষয়। মাঝে মাঝেই তাগাদা দিতেন মুখস্থ কতদূর হয়েছে জানার জন্য। তবে আজ করছি কাল করছি বলে বীরেন কাটিয়ে দিতেন। প্রতিযোগিতার 3-4 দিন আগে হুঁশ হলো ছেলের। 40 পাতার কবিতা মুখস্থ করতে হবে। আত্মবিশ্বাস ছিল একটু বেশি। শিখেও ফেললেন নির্দিষ্ট দিনের আগেই। প্রতিযোগিতায় 2-4 পৃষ্ঠা বলার পরেই থামতে বলা হয় বীরেনকে। তবে তার উচ্চারণ শুনেই হোক বা মুখস্থ শক্তির পারদর্শিতা দেখে এক বিচারক আরও কিছুটা অংশ শোনাতে বলেন তাকে। সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন বীরেন। স্কুলে দুষ্টুমিও ছিল তার অভিনব। একবার নকল টিকি চুলের সঙ্গে বেঁধে রেখেছিলেন, আর গরু লেজ দিয়ে যেভাবে মাছি তাড়ায় সেভাবেই ছটফট করছিলেন ক্লাসে। বাকি ছাত্ররা হেসে লুটোপুটি, কিন্তু স্যারের চোখে পড়তেই সমূহ বিপদ। বেশ কয়েকটা চড়চাপড় খেতে হয়েছিল তাকে। আবার ক্লাসে নতুন কেউ এলে ল্যাং মেরে ফেলেও দিতেন। তবে খেলাধুলোয় একেবারেই উৎসাহ পেতেন না কিশোর বীরেন। সাঁতার, ব্যাডমিন্টন, টেনিস কিছুতেই না। নিজেই লিখেছেন, ঘুড়ি পর্যন্ত ওড়াতে গিয়ে দেখেছি আমি অন্য কারো ঘুড়ি কাটতে পারতুম না। একবার ফুটবল খেলতে গিয়েছিলাম গড়ের মাঠে। বাবা বললেন, ওসব খেলা টেলা ছেড়ে দাও। ব্যাস, সেখানেই ওই খেলাতেও ইতি। বীরেন্দ্রকৃষ্ণ তখন স্কটিশ চার্চ কলেজে পাঠরত। 1927 সালের 26শে আগস্ট
ডালহৌসির 1 নম্বর গার্স্টিন প্লেসে বোম্বাইয়ের ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি একটি বেতার কেন্দ্র স্থাপন করে। এর আগেও কলকাতায় ছোট ছোট দুটি বেতার কেন্দ্র ছিল, তবে শ্রোতাদের মধ্যে সেভাবে আগ্রহ তৈরি করতে পারেনি। চিত্রা সংসদ নামে একটি ক্লাবের সদস্য ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ। গান বাজনা অভিনয় চর্চা হতো সেখানে। সেই দলেই ছিলেন পঙ্কজ মল্লিক, বৈদ্যনাথ ভট্টাচার্য বা বাণী কুমার, পশুপতি চট্টোপাধ্যায়, সত্য দত্ত, বিজন বসু প্রমুখ। নাট্য পরিচালনার সূত্রে আলাপ হয় মনমোহন ঘোষের সঙ্গে, যিনি পরে চিত্রগুপ্ত নামে লিখতেন। বীরেন্দ্র তাঁকেও নিয়ে এলেন ওই ক্লাবে। নতুন স্থাপিত বেতার কেন্দ্রের ভারতীয় অনুষ্ঠান পরিচালনার দায়িত্বভার দেওয়া হলো নৃপেন মজুমদারের কাঁধে। সহকারী হিসাবে রইলেন রায়চাঁদ বড়াল ও রাজেন্দ্রনাথ সেন। বেতারের নিজস্ব নাটকের দল থাকলেও বাইরের কয়েকটি দলও তখন রেডিওয়ে অনুষ্ঠান করত। বীরেন্দ্রকৃষ্ণ ও চিত্রা সংসদের অন্যরা ভাবলেন তাঁরাও তো একটা নাটক করতে পারেন। পরশুরামের চিকিৎসা সংকটের নাট্যরূপ দিয়ে যোগাযোগ করলেন রেডিওর সঙ্গে। নৃপেনবাবু রাজি হলেন। 1928 সালের 21শে আগস্ট বীরেন্দ্রকৃষ্ণের পরিচালনায় রেডিওয়ে পরিবেশিত হলো সেই নাটক। অংশগ্রহণে ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ও বাকিরা। কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে সেই তাঁর প্রথম যোগাযোগ। 1928 সালে বিএ পাশ করে বাবার এক বন্ধুর সুপারিশে যোগ দিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিসে। দুপুরে টিফিনের বিরতি বা বিকেলের অবসরে চলে আসতেন রেডিও। যেখানেই যেতেন আসর জমিয়ে দিতে পারতেন। তাঁর এই গুণেই মোহিত হয়ে নৃপেনবাবু তাঁকে আহ্বান জানালেন। চাকরি ছেড়ে যোগ দিলেন রেডিওয় 1928-এর শেষের দিকে। 1929 সালের এপ্রিল মাসে মেঘদূত ছদ্মনামে বীরেন্দ্রকৃষ্ণ শুরু করলেন মহিলা মজলিস। ভগিনী নিবেদিতা, সাবিত্রী, দ্রৌপদী, বিজ্ঞানের নানা খবর, সাহিত্যে নারীদের স্থান, ইউরোপের নারীদের কথা, এমন নানা বিষয় আলোচনা হতো সেখানে। দিন কয়েক পরে এই অনুষ্ঠানটি বিষ্ণু শর্মা ছদ্মনামে প্রচার করতে শুরু করে। অননুকরণীয় বাগ্মিতায় অল্প সময়ের মধ্যেই মহিলা জনপ্রিয় হয়ে উঠলেন বীরেন্দ্র। ওই বছরেই সেপ্টেম্বরে পাক্ষিক পত্র হিসেবে প্রকাশিত হল বেতার কেন্দ্রের মুখপত্র বেতার জগৎ। সম্পাদক ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী। পরে সেই দায়িত্ব পেলেন নলিনীকান্ত সরকার। সম্পাদনার কাজেও বীরেন্দ্রের উৎসাহ ছিল অগাধ। সালটা 1936। ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষের অনুষ্ঠান সমৃদ্ধ বেতার জগৎ বেরোনোর কথা 25শে জানুয়ারি। ঠিক তার 4 দিন আগে মারা গেলেন সম্রাট পঞ্চম জর্জ। বীরেন্দ্রকৃষ্ণের সঙ্গে কথা বলে নলিনীকান্ত ঠিক করলেন সংখ্যাটি পঞ্চম জর্জ সংখ্যারূপে প্রকাশ পাবে। বীরেন্দ্র ছুটলেন ইম্পিরিয়াল লাইব্রেরিতে, যা এখনকার ন্যাশনাল লাইব্রেরি। পঞ্চম জর্জ সম্পর্কিত দুটি মোটা মোটা বই এনে তথ্য সমৃদ্ধ একটি প্রবন্ধ লিখে ফেললেন তিনি। নির্দিষ্ট দিনেই প্রকাশিত হয়েছিল সেই সংখ্যা। 1932-এর ষষ্ঠীর ভোরে প্রথমবার প্রচারিত হয় বেতারের কালোজয়ী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। তবে 1931 সালে বসন্তেশ্বরী নামে প্রথমবার শোনা গিয়েছিল সেই অনুষ্ঠান, যেখানে বাণী কুমার শ্রী শ্রী চণ্ডীর কয়েকটি শ্লোক আবৃত্তি করেন। শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হয় সেটি। তখনই সকলে ভাবেন ষষ্ঠীর সকালে এমন একটি অনুষ্ঠান করলে কেমন হয়। সংস্কৃত রূপকের অন্তর্গত বিথি নাট্য রচনাশৈলী অনুসরণে নতুনভাবে মহিষাসুর মর্দিনী প্রণয়ন করলেন বাণী কুমার। কয়েকটি গানে সুর যোজনা করেন পণ্ডিত হরিশচন্দ্র ও রায়চাঁদ, আর অধিকাংশ গানে পঙ্কজ কুমার মল্লিক। গ্রন্থনয় ও শ্লোক আবৃত্তিতে বীরেন্দ্রকৃষ্ণ। দুদিন আগে থেকেই বেতারে প্রচারিত হচ্ছে ওই অনুষ্ঠানের কথা। বীরেন জ্যাঠা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতেন না। অনুষ্ঠানের আগের রাতে 8টা-9টা নাগাদ শতরঞ্জি আর বালিশ নিয়ে চলে যেতেন বেতার কেন্দ্রে। বাবাকে গাড়ি নিতে আসতো রাত 2টো নাগাদ। মুখে প্রসন্ন হাসি নিয়ে কথাগুলো বলছিলেন বাণী কুমারের বড় ছেলে নৃসিংহ কুমার ভট্টাচার্য। বীরেন জ্যাঠা বাবাকে ডাকতেন বোদে বলে। সকলের সামনে অবশ্য বাণী বলতেন। কায়স্থ ঘরের ছেলে হয়ে চণ্ডীপাঠ করবেন, এতে কর্তৃপক্ষ ভয় পেয়েছিলেন। তবে বাবা বলেছিলেন এটা শুধু বীরেনই করতে পারে, ওই করবে, বললেন নৃসিংহবাবু। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। যন্ত্রসঙ্গীতের সঙ্গে সঙ্গতি রেখে আবেগ কম্পিত কণ্ঠে একটু সুর জড়িয়ে বীরেন্দ্রকৃষ্ণ বলে উঠলেন, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। পঙ্কজ মল্লিক হাত নেড়ে ইশারায় জানিয়ে দিলেন, ঠিক আছে, চালিয়ে যাও। সেই হলো শুরু। প্রথম কয়েক বছর এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করলেন যুগ্মভাবে রায়চাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিক, পরে এককভাবে পঙ্কজ মল্লিক। পরবর্তীকালে অনুষ্ঠানে কিছু পরিমার্জন পরিবর্ধন করা হয়, গানের শিল্পীও বদলায়।
তবে গ্রন্থনা ও আবৃত্তির শিল্পী ছিলেন অপরিবর্তিত। অনুষ্ঠানের পরে বীরেন জ্যাঠার অন্য রূপ, প্রাণ খোলা, হাসি খুশি, সারা পাঞ্জাবিতে লেগে থাকতো নস্যি, আর কাউকে সামনে পেলেই তাঁর জামায় নস্যি লাগিয়ে দিতেন। হাসতে হাসতে পুরনো কথা বলছিলেন নৃসিংহবাবু। স্মৃতিচারণায় বীরেন্দ্রকৃষ্ণ লিখেছেন, দুটি জিনিসের নেশা ছিল, নস্যি আর থিয়েটারে অভিনয়। 1976 অবশ্য একটা বছরের জন্যই মহিষাসুর মর্দিনীর বিকল্প হিসাবে শোনা গিয়েছিল দেবী দুর্গতি হারিণীর। কলকাতা বোম্বাইয়ের তারকা শিল্পী খচিত বহু ব্যয়ে নির্মিত এক অনুষ্ঠান। তবে বাঙালির ম্যাটিনি আইডল বেতারের আইডলের ধারে কাছেও আসতে পারেননি। সাধারণ মানুষের মনেও প্রবল ক্ষোভ। অগত্যা পরের বছর আবার চেনা অনুষ্ঠানেই প্রত্যাবর্তন। তবে দুঃখের বিষয়, এই ঘটনা সম্পর্কে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিক কেউই কিছু জানতেন না। বাণীকুমার তখন প্রয়াত। জানার পরে বীরেন্দ্রকৃষ্ণ আক্ষেপের সুরে বলেছিলেন, ওরা আমায় একবার জানালো না, আমি কি কোনো কিছুতে কোনোদিন বাধা দিয়েছি? বেতারের নানা ধরনের অনুষ্ঠান করেছেন বীরেন্দ্রকৃষ্ণ, তবে রেডিও নাটকের তিনি ছিলেন অবিসংবাদী পথিকৃৎ। রঙ্গমঞ্চে অভিনীত গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন, দ্বিজেন্দ্রলাল রায়, শচীন্দ্র সেনগুপ্ত প্রমুখ নাট্যকারের বিখ্যাত নাটক বীরেন্দ্রকৃষ্ণের প্রযোজনায় বেতারস্থ হয়েছে। অনেক নাটক পেশাদারী মঞ্চের চেয়েও বেতারে বেশি সফল হয়েছে। বীরেন্দ্রকৃষ্ণের ডাকেই তখনকার রঙ্গমঞ্চের বিখ্যাত শিল্পীরা নাটক করেছিলেন বেতারে। তাঁর অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা দ্বিজেন্দ্রলালের চন্দ্রগুপ্ত। বিকাশ রায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, মাইক্রোফোনের সঙ্গে দোস্তি ছিল বীরেন ভদ্রের। ওর যে কোনো অনুষ্ঠান হাঁ করে শুনতাম, মনে হতো শ্রোতাদের সঙ্গে খেলা করছেন। সম্ভবত 1932 সাল, জামাই ষষ্ঠীর দিনে অভিনয়ের জন্য একটি প্রহসন লিখলেন বীরেন্দ্রকৃষ্ণ। যেদিন অনুষ্ঠানটি প্রচারিত হবে সেদিন 4-5টি গান রচনা করে তাতে সুর বসিয়ে গানগুলো কুশীলবদের তুলিয়ে দিলেন তিনি। সন্ধ্যায় বেতারস্থ হল প্রহারেণ ধনঞ্জয়। শ্রোতাদের অনুরোধে অনেকবার প্রচার করা হয়েছে প্রহসনটি। এছাড়াও তাঁর প্রযোজিত নাটকের মধ্যে অন্যতম ডিএল রায়ের শাহজাহান, শচীন সেনগুপ্তের প্রলয়। বীরেন্দ্রকৃষ্ণের রসবোধের গুণে তাঁর অনুষ্ঠানগুলি শ্রোতাদের কাছে সঞ্জীবিত হয়ে গিয়েছিল। এমনই একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল শ্রোতাদের চিঠিপত্রের উত্তরদানের অনুষ্ঠান সবিনয় নিবেদন। একবার এক শ্রোতা চিঠি লিখলেন, রেডিওয় কীর্তনের অনুষ্ঠান কেন কমে যাচ্ছে তা নিয়ে। সেই শ্রোতার মতে কীর্তন যে ধর্মসাধনার অঙ্গ, তার উত্তরে সবিনয় নিবেদনে বীরেন্দ্রকৃষ্ণ বললেন, দেখুন, আমাদের হরেক শ্রোতার মন জুগিয়ে চলতে হয়। শ্রোতারাই চিঠিতে নানা রকম অবাক্যি কুবাক্যি বলে আমাদের কীর্তন কমাতে বাধ্য করেছেন। এক শ্রোতা কি লিখেছেন জানেন? সকাল বিকেল রাত্রি যখন রেডিও খুলি খালি কীর্তন আর কীর্তন। শ্রোতাদের বাড়িগুলোকে যে আপনারা শ্রাদ্ধ বাড়ি করে তুললেন। বেতার কেন্দ্রের ক্যান্টিনে বসে ছোট বড় সকলের সঙ্গেই গল্প জমিয়ে দিতে পারতেন বীরেন্দ্রকৃষ্ণ। সেখানে কোনো ভেদাভেদ ছিল না। তবে কাজের সময় গল্প জুড়লে যত রথী মহারথীই হন, তাকে নিষেধ করতেও পিছপা হতেন না। এমনই ছিল তাঁর ব্যক্তিত্ব। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের শরীর অত্যন্ত খারাপ, স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে। স্টেশন ডিরেক্টরের নির্দেশ, সকাল থেকে প্রতি 15 মিনিট অন্তর কবির খবর শ্রোতাদের কাছে জানাতে হবে। নলিনীকান্ত সরকার গেলেন জোড়াসাঁকো। সেখান থেকে প্রতি 15 মিনিট অন্তর ফোন করে পাঠালেন কবির খবর। আর সেই সূত্র ধরে রেডিও অফিস থেকে 15 মিনিট অন্তর বীরেন্দ্রকৃষ্ণের ঘোষণা চলল দুপুর পর্যন্ত। বেলা 12টা 13 মিনিটে বিশ্বকবি অমৃতলোকে যাত্রা করলেন। বেতার কর্তৃপক্ষ ঠিক করলেন শ্মশান ক্ষেত্র থেকে অনুষ্ঠানাদি রিলে করে শোনানো হবে। কোনো বিশিষ্ট ব্যক্তির শেষ যাত্রা ধারাবিবরণী রেডিওয়ে সেই প্রথম। এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র রায় প্রমুখের অন্তিম যাত্রার বিবরণ দিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ। একসময় নিমতলা ঘাট থেকে প্রতিমা বিসর্জনের ধারা বিবরণীও দিয়েছেন নিয়মিত। ক্রিকেট ফুটবল খেলার ধারা বিবরণীও প্রথম শোনা গিয়েছে তাঁরই কণ্ঠে। তবে ফুটবল খেলাটা প্রথম দিকে একেবারে জানতেন না, তবু চলে গেলেন মাঠে। খেলার নিয়ম না জানায় কৌতুককর পরিস্থিতিরও সৃষ্টি হলো। যেমন একবার দলের গোলের সামনে উত্তেজনাকর পরিস্থিতি, তবে গোলকিপার কোনো ক্রমে পরিস্থিতি সামাল দিলেন। বীরেন্দ্রকৃষ্ণ উত্তেজনায় বলে উঠলেন, এই রে, হ্যান্ডবল হয়েছে, হ্যান্ডবল হয়েছে। পাশ থেকে তখন কেউ তাকে শুধরে দিলেন। আর একবার গোল হয়েছে, তিনি তা জানাতেই ভুলে গেলেন। বেতার কেন্দ্রের বাইরেও তাঁর বহুমুখী প্রতিভা ছড়িয়ে পড়েছিল। পেশাদার রঙ্গমঞ্চে, গ্রামোফোন রেকর্ডে, ছায়াছবিতে আর বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিতেও তিনি ছিলেন অনন্য বিস্ময়। পেশাদার রঙ্গমঞ্চে তাঁর প্রথম অভিষেক রংমহলে, অভিষেক নাটকে 1937 সাল।
1946-এ কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা। ওই বছর মিনার্ভায় প্রথমবার মঞ্চস্থ হল বঙ্কিমচন্দ্রের সীতারাম নাটক। নাম ভূমিকায় অভিনয় করলেন কমল মিত্র আর প্রধান স্ত্রী চরিত্রে সরোজবালা দেবী। 1958 সালে বীরেন ভদ্রের পরিচালনায় মায়ামৃগ নাটকে প্রথমবার মঞ্চে অভিনয় করলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, আমি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতাম, উনি আমাকে আকাশবাণীতে বীরেনদার সঙ্গে পরিচয় করিয়ে দেন। কি জানি আমাকে দেখে ওর কী মনে হয়েছিল, বলেছিলেন তুমি পারবে। মঞ্চে অভিনয়, বেতারে কণ্ঠস্বর, মডিউলেশন সব কিছুই ওর কাছে শেখা। আমাকে বলতেন নিজে মেকআপ করবে, কারো উপরে নির্ভর করে থাকবে না। অভিনয় জগতে চলতে হলে কার সঙ্গে কিভাবে মিশতে হবে সেটাও উনি বলে দিয়েছিলেন। তবে বিশ্বজিতের আক্ষেপ, উনি যখন মারা যান কেউ আমাকে জানায়নি। আমি তখন বোম্বেতে কাজ করছি, জানার পরে খুব কেঁদেছিলাম। বেতারে রূপ ও রঙ্গর আসরে বিরূপাক্ষ ছদ্মনামে নিজের লেখা কৌতুক নকশা পরিবেশন করেছিলেন বীরেন। বিরূপাক্ষের ঝঞ্ঝাট, বিরূপাক্ষের বিষম বিপদ, বিরূপাক্ষের অযাচিত উপদেশ বই আকারেও প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র জগতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1943 সালে স্বামীর ঘর নামে একটি ছবি পরিচালনা করেন। কয়েকটি ছবিতে চিত্রনাট্যও লিখেছেন। মা অন্নপূর্ণা 1954 সাল, পরিচালনা করেন হরিভঞ্জ। সতীর দেহত্যাগ 1954, পরিচালনায় মানু সেন। সাধক বামাখ্যাপা 1958 সাল, পরিচালনা নারায়ণ ঘোষ। তাঁর নিজের লেখা দুটি নাটক ব্ল্যাক আউট আর 49 নম্বর মেষ দুটোই মঞ্চ সফল হয়েছিল। এত বর্ণময় ও ব্যস্ত কর্মজীবনের চাপে বাড়িতে সেভাবে সময় দিতে পারতেন না বীরেন্দ্রকৃষ্ণ। তাঁর জ্যেষ্ঠাকন্যার কথায়, তা নিয়ে মায়েরও কোনো দিন অভিযোগ ছিল না, আমরাও কিছু বলিনি। এমনও হয়েছে রাত 2টোয় বাবা ফিরেছেন, পাড়ার ছেলেরা আবার এসে ধরে নিয়ে গেল ওকে, উনি না গেলে তারা নাকি মার খাবে। আর কথা দিয়ে কথার খিলাপ করার মানুষ তিনি ছিলেন না। খাওয়া দাওয়া নিয়েও বিশেষ ফায় ফরমাস ছিল না। সুজাতা দেবীর কথায়, খাবারে ঝাল আর নুন কম বেশি হলে বাবা বুঝতেন। রাতে ঘন দুধ চাইতেন। সাধারণত অনুষ্ঠান বাড়িতে সব শেষেই আসতেন। তবে সেজ মেয়ের বিয়েতে রাত 10টায় পৌঁছে গিয়েছিলেন, তখনও বরযাত্রী আসেন। এদিকে সুজাতা দেবীর কথায়, বাবার চিন্তা, জমাদাররা অনেকক্ষণ বসে আছে, ওদের খাইয়ে আগে বাড়ি পাঠিয়ে দাও। বেতারে আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু বেতার কি তাঁকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে? তখন স্টাফ আর্টিস্টদের পেনশন গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না। প্রভিডেন্ট ফান্ডের সামান্য কয়েকটি টাকা নিয়ে অবসর নিলেন। রবীন্দ্র ভারতীতে বেতার নাটক বিষয়ে প্রশিক্ষণ দিলেন কিছুদিন। শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতা ও অন্যত্র শ্রীরামকৃষ্ণ ও মহাভারত বিষয়ে পাঠগান করতেন। সামান্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হতেন, এমনকি প্রতিমার আবরণ উন্মোচনও করতেন। যে স্মৃতিশক্তি ছিল তাঁর গর্ব, 80-র দশকের প্রথম থেকেই তা লুপ্ত হওয়ার নানা উপসর্গ দেখা যেতে লাগল। রবীন্দ্র সদনে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণের পৌরোহিত্যে। বক্তৃতায় সকলকে হতচকিত করে বলে উঠলেন, কে এই সঞ্জীব চাটুর্যে? একে তো চিনি না। কিছুক্ষণ পরে সংবর্ধনায় পাওয়া উপহার সামগ্রী যখন সঞ্জীববাবু মঞ্চেই তুলে দিলেন বীরেনবাবুর হাতে, তখন সঞ্জীববাবুর হাত ধরে সে কি আকুল কান্না তাঁর। স্ত্রী মারা যাওয়ার মাস 7-এর মধ্যে শরীরের আরও অবনতি হয়। সুজাতা দেবী বলছিলেন, তখন প্রায় বাবা বলতেন, তোমাদের মা অনেক দিন এই ঘরে আসেন না, একদিন ওকে আসতে বলো। 1991 সালের 4 নভেম্বর তিনি অমৃতলোকে যাত্রা করেন। শেষ বয়সের অনেক সাক্ষাৎকারেই বারবার ঠিকরে বেরিয়েছে বীরেন্দ্রকৃষ্ণের হতাশা, অভিমান। ভাবতেই পারিনি সবাই আমাকে ভুলে যাবে। তবে নিজেই বলে গিয়েছেন, আমাকে ভুলে গেলেও বছরে একবার সেই দিনটিতে স্মরণ করবেই করবে, তাতেই আমার তৃপ্তি। সত্যি, বেতার তাঁকে যদি বা ভোলে, বাঙালি তাঁকে আজও ভোলেনি।